সপ্তাহব্যাপী আয়কর মেলার শেষ দিন আজ। ষষ্ঠ দিন পর্যন্ত সারা দেশে কর সংগ্রহ হয়েছে ১,৭২৭ কোটি ৭৩ লাখ টাকা। বিদেশ থেকে ফিরে আসা শ্রমিকদের নিয়ে সরকারের নেই কোনো উদ্যোগ। কর্মদক্ষতা হারাচ্ছে বিপুল জনগোষ্ঠী, পুনরায় পাঠানোর পরামর্শ। জলবায়ু পরিবর্তনে বাড়ছে প্রাকৃতিক বিপর্যয়, বাড়ছে উষ্ণতা। কার্বন নিঃসরণের মাত্রা না কমালে প্লাবিত হবে দেশের নিম্নাঞ্চল, আশঙ্কা বিশেষজ্ঞদের। এবং যানজট নিরসনের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চট্টগ্রামে ৪০টি পয়েন্টে চালু হচ্ছে পে পার্কিং সিস্টেম। নির্দিষ্ট হারে টাকা পরিশোধে পার্কিং করা যাবে গাড়ি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। রাজধানীর আগারগাঁয়ে শুরু হওয়া সপ্তাহব্যাপী আয়কর মেলার শেষ দিন আজ। শেষ দিনেও উৎসবমুখর পরিবেশে আয়কর দিচ্ছেন করদাতারা। মেলার ষষ্ঠ দিনে সেবা গ্রহণ করেছেন ১,৩৯,১৭৮ জন। আয়কর সংগ্রহ হয়েছে ৩১,১,৬৩,৬৩,৯০৬ টাকা। ষষ্ঠ দিন পর্যন্ত সারা দেশ থেকে মোট আয়কর সংগ্রহ হয়েছে ১,৭২৭ কোটি ৭২ লাখ ৭,৪৫৭ টাকা। সেবা গ্রহণ করেছেন ৭,৭৭,১৯৪ জন আর রিটার্ন দাখিল করেছেন ১,৪৯,৯৯৪ জন। রাজধানী ঢাকা সহ দেশের ২৩টি জেলা, ৪৪টি উপজেলা সহ মোট ৬৭টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে সমাপনীর মধ্য দিয়ে শেষ হবে সপ্তাহব্যাপী আয়কর মেলার এবার আয়োজন। দর্শক, রাজধানীর আগারগাঁয়ের নতুন রাজস্ব ভবনে সপ্তাহব্যাপী আয়কর মেলার শেষ দিন আজ। শেষ দিনের খবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হাজেরা শিউলি, ময়মনসিংহের সার্কিট হাউস জিমনেশিয়ামে আছেন সহকর্মী হারুনুর রশিদ এবং সিলেটের জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে আছেন রিপোর্টার আব্দুল হায়েদ। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি শিউলির কাছে। শিউলি, ইমতিয়াজ, আপনি জানেন যে রাজধানী ঢাকা সহ 8টি বিভাগীয় শহরে 1 নভেম্বর থেকে যে আয়কর মেলা শুরু হয়েছে, আজ মেলা সেই দিন চলছে। তাই সকাল 9টার পর থেকেই করদাতারা মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে মেলা প্রাঙ্গণে পুরো প্রচুর ভিড় এবং প্রতিটি বুথের সামনেই লম্বা লাইন। করদাতারা সারিবদ্ধভাবে আয়কর রিটার্ন দাখিল এবং কর সংগ্রহের জন্য কর পরিশোধের জন্য এসেছেন এবং প্রতিটি বুথের সামনেই লম্বা ভিড় যে সামলাতে আজকে যেহেতু সেই দিন এবং এই কর মেলায় সব ধরনের ওয়ান স্টপ সার্ভিস পাওয়া যায় এবং একই জায়গা থেকে তারা রিটার্ন দাখিল, প্রাপ্তি স্বীকারপত্র এবং ইটিআন নিবন্ধন করতে পারছেন। তাই সেই দিন হতে বিভিন্ন প্রান্ত থেকে করদাতারা এসেছেন আজকে মেলায় কর দিতে এবং এই যে বিপুল ভিড় হওয়ার কারণে কর কর্মকর্তাদেরকেও বেশ ব্যাক পেতে হচ্ছে এই ভিড় সামলাতে। এবং আপনারা জানেন যে এবার কিন্তু এনবিআর এর পক্ষ থেকে উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুথের সংখ্যাও বাড়ানো হয়েছে, প্রায় 109টির মতো বুথ রাখা হয়েছে এবং এখানে হেল্প ডেস্ক রয়েছে 23টি এবং এছাড়া বিএনসিসি এবং রোভার স্কাউটের পক্ষ থেকেও তারা সাহায্য করছেন যে কোন বুথে কি ধরনের সেবা পাওয়া যাবে এবং করদাতারা তাদের যে নির্দিষ্ট কর অঞ্চল সেখানে তারা লাইনে দাঁড়িয়ে কর দিচ্ছেন। তবে এবারের মেলায় যেহেতু প্রচুর নতুন করদাতাও কিন্তু এবার এই মেলায় আয়কর পরিশোধের জন্য এসেছেন, যেহেতু অষ্টম পে স্কেল ঘোষণার কারণে প্রচুর চাকরিজীবী করের আওতায় এসেছেন, সে কারণে নতুন করদাতাদেরও বেশি ভিড় দেখা যাচ্ছে। তবে ব্যাংকের বুথের সংখ্যা একটু কম হওয়ায় করদাতাদেরকে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। মাত্র সোনালী ব্যাংক এবং জনতা ব্যাংকের 7টি বুথ রয়েছে। এছাড়া সোনালী ব্যাংকের কিউ ক্যাশ এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে করদাতারা কর পরিশোধ করতে পারছেন। তবে যেহেতু বুথের সংখ্যা কম তাই তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া অনলাইনেও করদাতারা রিটার্ন দাখিল করতে পারছেন, তবে এখান থেকে শুধু ইউজার পাসওয়ার্ড এবং আইডি সরবরাহ করা হচ্ছে। পরবর্তীতে ঘরে বসে করদাতারা অনলাইনে তাদের রিটার্ন দাখিল করতে পারছেন।
এছাড়া এবার কিন্তু প্রত্যেকটি সিনিয়র সিটিজেন, নারী করদাতা এবং প্রতিবন্ধী করদাতা এবং মুক্তিযোদ্ধা করদাতাদের জন্য আলাদা আলাদা বুথ রাখা হয়েছে, যাতে তারা নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে কর পরিশোধ করতে পারেন। তো আজকে যেহেতু শেষ দিন এবং বিকাল 6টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই সপ্তাহব্যাপী আয়কর মেলা শেষ হবে এবং এনবিআর কর্মকর্তারা আশা করছেন যে করের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে যে ভীতি রয়েছে, এই মেলার মাধ্যমে তারা সেই ভীতি দূর করতে সক্ষম হয়েছেন এবং সারা বছরই আয়কর অফিসে কর কর্মকর্তারা এখান থেকে শিক্ষা নিয়ে সেই সুন্দর পরিবেশে করদাতাদেরকে সেবা দিতে পারবেন। এখন ময়মনসিংহের আয়কর মেলার তথ্য জানতে আমরা চলে যাচ্ছি সহকর্মী হারুনুর রশিদের কাছে। ধন্যবাদ শিউলি। আসলে ময়মনসিংহেও আজকে সপ্তাহব্যাপী আয়কর মেলার শেষ দিন চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আয়কর মেলা যে সকাল 9টা থেকে শুরু হয়, আজ শেষ দিনেই এখানে ময়মনসিংহের সার্কিট হাউস জিমনেশিয়ামে যারা আয়করের সেবা নেবেন, নতুন নিবন্ধন করবেন বা আয়কর রিটার্ন জমা দিবেন এবং এই সমস্ত সেবা যারা পেতে চান সেই সমস্ত লোকজনের আসলে সকাল থেকেই আমরা প্রচুর ভিড় দেখতে পাচ্ছি এবং এখানে মানুষজন আসছেন, তারা সেবা নিচ্ছেন। তো এই মুহূর্তে আমাদের সাথে আছেন ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার আবুল কালাম কায়কোবাদ। আমরা তার সাথে একটু জানতে চাইবো যে আপনারা যে উদ্দেশ্য নিয়ে মেলাটি করেছিলেন, আজ তো মেলার শেষ দিন, তো এই আপনাদের আসলে উদ্দেশ্য কতটুকু পূরণ হয়েছে বা এই মেলার সফলতা কি যদি আমাদের একটু বলেন। আমরা আয়কর মেলা যে আয়োজন করেছিলাম করদাতাদের জন্য, যেটা আজকে শেষ দিন, আমরা করদাতাদের কাছে পৌঁছতে পেরেছি বলেই আমরা দৃঢ়ভাবে এখন বিশ্বাস করি। কেননা করদাতাদের আমরা ব্যাপক সাড়া পেয়েছি। প্রচুর সংখ্যক করদাতা 6 দিনে সেবা গ্রহণ করেছেন এবং আজকে শেষ দিনে শুরু থেকে সকাল থেকে ভিড় আছে এবং আমরা এটা 5টায় শেষ হওয়ার কথা, কিন্তু আসলে 5টায় শেষ করতে পারবো না মনে হয়। কেননা করদাতাদের যে অংশগ্রহণ সেটা অনেক বেশি, অনেক সাড়া পেয়েছি এবং আমরা আশা করি করদাতারা যতক্ষণ চাইবেন আমরা সেটা 6টা বাজুক বা 7টা বাজুক আমরা তাদেরকে সেই সেবাটাও দিতে পারবো বলে আশা করছি। আপনারা শুনছিলেন যে কর কমিশনার আবুল কালাম কায়কোবাদ, তিনি জানাচ্ছিলেন যে আজকে মেলার শেষ দিন। তো এই শেষ দিন হওয়ার কারণে মেলা যতক্ষণ পর্যন্ত এই মেলাস্থলে মানুষজন আসবেন ঠিক ততক্ষণ পর্যন্তই তাদের সেবা অব্যাহত রাখবেন। সেটি যদি যে নির্ধারিত যে 5টার সময় মেলা শেষ হওয়ার কথা তা যদি আরও সময় বাড়ে 5টা, 6টা, 7টা এবং তারা বলছেন যে যদি 9টা 10টা পর্যন্ত এই সার্কিট হাউস জিমনেশিয়ামে সেবা প্রার্থী যারা আছেন তারা যদি থাকেন তাহলে তাদেরকে সেবা দেবেন এবং আয়কর সংশ্লিষ্ট সেবা নিতে যে সমস্ত লোকজন আসবেন কেউ বিফল হয়ে ফেরত যাবেন না, তাদেরকে সম্পূর্ণ সেবা দেওয়া হবে। আরেকটা জিনিস এখানে কর কমিশনার জানাচ্ছিলেন যে মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য এই মেলার আয়োজন, সেই মেসেজটি তারা সঠিকভাবে পৌঁছে দিতে পেরেছেন যারা আয়কর দাতা বা আয়কর সেবা গ্রহীতা। আর এখানে একটি উল্লেখযোগ্য সংখ্যক এই বছর এই মেলায় উল্লেখযোগ্য সংখ্যক নতুন করদাতা নিবন্ধন করেছেন বলে আমরা জানতে পেরেছি এবং এখানে বিপুল সংখ্যক সরকারের রাজস্ব এই 7 দিনে আয় হয়েছে এবং এই যে আয়করের যে কার্যক্রম, সেই কার্যক্রম মেলায় যেভাবে আছে সেভাবে সার্বক্ষণিক সবসময় আয়কর অফিসেও এই সেবা প্রদান করা হবে বলে আয় কর্মকর্তারা জানিয়েছেন এবং এখানে যারা সেবা নিতে এসেছেন তারাও সন্তুষ্টি প্রকাশ করেছেন এই কর মেলার সেবা গ্রহণ করে। তো এই ছিল আসলে আমার কাছে ময়মনসিংহের আয়কর মেলার শেষ দিনের সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি সিলেটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ, তিনি জানাবেন সেখানকার আয়কর মেলার সর্বশেষ খবর। ধন্যবাদ হারুন। আসলে ঢাকা এবং আপনার ময়মনসিংহের মতো সিলেটে উৎসব মুখর পরিবেশে আজ মেলার শেষ দিনে করদাতা যারা রয়েছেন তারা কর প্রদান করছেন, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। আমি সকালে এসেছিলাম, আসলে আজকে শেষ দিন হওয়ার কারণে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আজকে প্রচুর এই করদাতাদের ভিড়, এখানে তারা অনেকে লাইন ধরে আসলে কর দেওয়ার জন্য তারা দাঁড়িয়ে আছেন। আপনার একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে 5টি বুথ রাখা হয়েছে এবং এই 5টি বুথের মাধ্যমেই মূলত সেবা দেওয়া হচ্ছে এবং 5টি বুথের মাধ্যমে আবার রিটার্ন গ্রহণ করা হচ্ছে। তো যে কারণে আসলে আজকে কিছুটা মানুষের উপস্থিতি বেশি থাকার কারণে মূলত সার্ভারেও একটু সমস্যা দেখা দিয়েছে। আমরা কথা বলেছিলাম একজন করদাতার সাথে, তিনি বলেছেন তিনি গতকালও এসেছেন এবং আজকেও তিনি এসেছেন, কিন্তু এখনো সার্ভার কাজ না করায় তিনি কর জমা দিতে পারছেন না, এমনটি তিনি আমাদেরকে বলেছেন। তবে একটি তথ্য
তথ্য আপনাদের আমরা জানিয়ে রাখি যে গতকাল পর্যন্ত আপনারা জানেন যে এই মেলার লক্ষ্যমাত্রা ছিল 40 কোটি টাকা, কিন্তু গতকাল পর্যন্ত আদায় হয়েছে 27 কোটি 36 লাখ 95 হাজার টাকা আদায় হয়েছে। আমরা এখন কথা বলবো একজন করদাতার সাথে। আপনি কখন এসেছেন এবং এখানকার সেবাগুলো আপনার কিরকম লাগছে? আমি এসেছি প্রায় 20 মিনিট হয় এখানে। আমি এসেছিলাম গত 4-5 দিন আগেও। এসে ওনাদের একজন কর্মীর সাথে, এখানে যারা সেবা দিচ্ছেন তাদের একজনের সাথে আমি কথা বলে গিয়েছি, এবং যেহেতু আমার সময় কম ছিল আমি সব কিছু ইনফরমেশন দিয়ে ওনাকে তারপর চলে গিয়েছিলাম, এবং উনি সব কিছু রেডি করে রেখেছে। আজকে এসে দেখলাম ওনার সবই রেডি আছে, এবং আমার কিছু সাপোর্টিং ডকুমেন্টস ছিল, আমি আমার সাপোর্টিং ডকুমেন্টসগুলো নিয়ে এসেছি। নিয়ে আসার পর ওনারা খুব দ্রুতই আসলে সেটা সাবমিট করার ব্যবস্থা করেছেন। আপনি তো স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, আপনি কতদিন থেকে কর দেন এবং আসলে সরকার থেকে আপনারা কি ধরনের সেবা আপনারা প্রত্যাশা করেন? আসলে করের বিষয়টা, যেহেতু আমরা সরাসরি সরকারি চাকরি না করলে, আমি একটা অটোনোমাস বডিতে, একটা ইউনিভার্সিটিতে চাকরি করি, তারপরও আসলে করের যে বিষয়টা ছিল, আগে যে সিস্টেমটা ছিল সেটা ছিল আসলে ইউনিভার্সিটি নিজেই আসলে আমাদের করটা সেই ব্যবস্থাটা করতো। গত কয়েক বছর ধরে সরকার যেটা নিয়ম করেছেন যে আসলে করদাতাদেরকে সরাসরি এসে নিজেই তার সেলফ অ্যাসেসমেন্টটা ওনারা নিজে জমা দিবেন, রিটার্নটা জমা দিবেন। সেটা করার কারণে যেটা হয়েছে, যারা চাকরিজীবী আছেন বা যারা ব্যবসা করছেন, যারা ট্যাক্সেবল পার্সন যারা আছেন, তাদের বিশেষ করে ট্যাক্সের যে প্রক্রিয়ার সাথে যে পরিচিতিটা, সেটা হওয়ার কারণে আসলে বিষয়গুলা সবার কাছে আরো মানে আমার কাছে মনে হচ্ছে আর একটু ক্ল্যারিফাইড হয়েছে আর কি, বা সিম্পলিফাইড হয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যেমনটি শুনলেন যে করদাতা যারা আছেন তাদের আয় বেড়েছে, যে কারণে তারা স্বতঃস্ফূর্তভাবে এসেই তারা কর জমা দিচ্ছেন। এবং আমরা গতবারের চেয়ে এবার আমরা যেমনটি দেখেছি, আমরা এবার দেখতে পাচ্ছি যে প্রচুর হাই স্কুলের শিক্ষক এবং পুলিশের এসআই যারা এবার এসে কর দিচ্ছেন, যেটা গতবার আমরা দেখিনি। আমরা তাদের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন যে এবার যেহেতু তাদের আয় বেড়েছে, তাদের বেতন বেড়েছে, এ কারণেই তারা সরকারকে কর দিচ্ছেন, দেশের উন্নয়নের সাথে তারা অংশ নিতে তারা মূলত কর দিচ্ছেন। তবে আজকে যেহেতু শেষ হয়ে যাবে এবং তাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 40 কোটি টাকা এবং এখনো পর্যন্ত 27 কোটি টাকা সংগ্রহ হয়, তারা বলছেন যে দিন শেষে হয়তো এই 40 কোটি টাকা তাদের আদায় হয়ে যাবে। আমার কাছে এখনো পর্যন্ত এই ছিল সিলেটের আয়কর মেলার সবশেষ খবর। ইমতিয়াজ। দর্শক, সপ্তাহব্যাপী চলা আয়কর মেলার শেষ দিন আজ। আর সেই খবরাখবর জানাতে রাজধানীর নতুন রাজস্ব ভবন থেকে হাজেরা শিউলি, ময়মনসিংহের সার্কিট হাউস জিমনেশিয়াম থেকে হারুনুর রশিদ এবং সিলেট জেলার স্টেডিয়াম মোহাম্মদ আলী জিমনেশিয়াম থেকে আব্দুল হাদ সরসে যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। চলে যাচ্ছি পরের খবরে। সরকারিভাবে শ্রমিক রপ্তানির তথ্য থাকলেও নেই বিদেশ ফেরত শ্রমিকদের কোনো তালিকা। দক্ষ এই জনগোষ্ঠী নিয়ে সরকারের কোনো উদ্যোগ না থাকাকে সদিচ্ছার অভাব হিসেবে দুষছেন সংশ্লিষ্টরা। গবেষকরা বলছেন, কর্মদক্ষতা হারাচ্ছে ফিরে আসা শ্রমিকরা, কিন্তু এই শ্রমিকদের আবারও বিদেশ পাঠাতে পারলে দ্বিগুণ লাভবান হতো দেশের অর্থনীতি। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। প্রতি বছর বিদেশমুখী শ্রমিকের সংখ্যা প্রায় 6 থেকে 7 লাখ। এই শ্রমিকদের বিষয়ে সব ধরনের তথ্য রয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে, কিন্তু মেয়াদ শেষ অথবা প্রতারিত হওয়া সহ ব্যক্তিগত সমস্যার কারণে যেসব শ্রমিককে বিদেশ থেকে ফেরত আসতে হয় তাদের কোনো তালিকা নেই সরকারের এই গুরুত্বপূর্ণ দপ্তরে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বহীনতা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যারা ফিরে আসবেন, কোথায় কাজ করেছিলেন, কিরকম কাজ করেছিলেন, কতদিন করেছিলেন, তার কিরকমের তার দক্ষতা হয়েছে, এর একটা ডাটাবেস যদি আমরা তৈরি করতে পারি, তাহলে নতুন কর্মসংস্থানগুলো যখন হবে বা যখন কোনো স্কিল ওয়ার্কারের ডিমান্ড আসবে, তখন কিন্তু আমরা ওই ডাটাবেস থেকে একটা দক্ষ লোককে কিন্তু পাঠাতে পারবো। রেকর্ড না থাকার বিষয়টি স্বীকার করে এ বিষয়ে ব্যাংক ঋণ ছাড়া সরকারের কার্যকর কোনো উদ্যোগের কথা জানাতে পারেননি সংশ্লিষ্ট দপ্তরের এই কর্মকর্তা। তারা যাতে ফেরত এসে কাজ করতে পারে সেজন্য কিন্তু গভর্নমেন্ট একটা স্পেশালাইজ কিন্তু ব্যাংক করছে, সেখান থেকে কিন্তু লোন দেওয়ার সিস্টেম আছে, যে এই ধরনের এন্টারপ্রেনারশিপ দ্বারা তারা কিন্তু ওই ব্যাংকে লোন নেওয়ার জন্য, এবং এটা আমরাই এশিয়ার ভিতরেই আমরা কিন্তু প্রথম সেই প্রবাসী কল্যাণ ব্যাংক করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে নানা পেশায় নিয়োজিত এসব শ্রমিকদের অনেকেই বিভিন্ন খাতে বিশেষ দক্ষতা নিয়ে ফিরে আসেন। গবেষকরা বলছেন, কোনো তথ্য না থাকায় দেশের কোনো খাতেই তাদের পরিকল্পিতভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। আমাদের কিন্তু প্রচুর শ্রমিক বিদেশে, বিশেষ করে দুবাইতে বড় বড় শপিং মলে, বড় বড় কনস্ট্রাকশন, কাতার, কুয়েত, এই কাজ করে যে বিশাল অভিজ্ঞতা অর্জন করেছে, তাদের ডাটা না থাকার কারণে অথবা তারা যখন ফেরত আসে তাদের কাছে তথ্য থাকে না যে কোথায় আসলে আমি চাকরিটা পাবো, যার কারণে আমরা এই স্কিলটাকে কিন্তু আমরা হারিয়ে ফেলতেছি। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রামরুর এক সাম্প্রতিক জরিপ অনুযায়ী বিগত 10 বছরে প্রায় 6 লাখ বাংলাদেশি শ্রমিক দেশে ফেরত এসেছেন, যার রপ্তানি প্রায় 29%। তাই তথ্য সংরক্ষণের মাধ্যমে
দক্ষ শ্রমিকদের বিদেশে পাঠানোর পরামর্শ সংশ্লিষ্টদের। এতে শ্রমিকদের পাশাপাশি লাভবান হবে দেশ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময় বাণিজ্য। চট্টগ্রামে যানজট নিরসনের পাশাপাশি যানবাহন চলাচলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে 40টি পয়েন্টে বিশেষ পে পার্কিং সিস্টেম চালু করতে যাচ্ছে সিটি কর্পোরেশন। নির্দিষ্ট হারে টাকা পরিশোধ করে এখানে গাড়ি পার্কিং করা যাবে। এক্ষেত্রে মূল সড়কের অংশ নিয়ে যেমন পার্কিং সিস্টেম হবে, তেমনি রাস্তার পাশে বড় জায়গা নিয়েও থাকবে একই ব্যবস্থা। পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এ ধরনের প্রস্তাবনা পাওয়ার পর সিটি কর্পোরেশনও ইতিবাচক সাড়া দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জনসংখ্যার দিক থেকে মেগা সিটির কাছাকাছি হলো এখন পর্যন্ত সেরকম কোনো সুযোগ সুবিধা গড়ে ওঠেনি এই চট্টগ্রামে। বিশেষ করে নগরীতে কয়েক লাখ যানবাহন চলাচল করলেও নেই কোনো পার্কিং সিস্টেম। ফলে নগরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় এবং রাস্তার উপর রাখা হয় শত শত গাড়ি। পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নগরীতে যানজটের জন্য মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে অবৈধ পার্কিং। এই সমস্যাটা অনুধাবন করে আমরা কিছু পে পার্কিং এর ব্যবস্থা রেখেছি। রাস্তাগুলি যেগুলি আছে বিজি স্ট্রিট, এগুলি হয়তো উইদাউট পে করতে পারে, বাট যেগুলি হচ্ছে বড় বড় স্থাপনা যেখানে 150 গাড়ি আটে, ওইখানে ওনারা হয়তো এটা পে সিস্টেমে করতে পারে, ঘন্টা ওয়াইজ হিসাব হবে। এই অবস্থায় যান চলাচলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নগরীর 40টি পয়েন্টে পার্কিং সিস্টেম চালুর জন্য স্থান নির্ধারণ করেছে পুলিশের ট্রাফিক বিভাগ। এজন্য একটি প্রস্তাবনা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছে। যেখানে পার্কিং করব সেখানে আবার এই পার্কিং করার কারণে কোনো আবার যানজট যদি তৈরি হয় তাহলে তো হিতে বিপরীত হবে। আমাদের এমন জায়গায় করতে হবে যেখানে খুব প্রশস্ত, গাড়ি চলাচলের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধক সৃষ্টি হবে না, কোনো যানজট হবে না। তবে এ ধরনের পার্কিং সিস্টেম চালুর ক্ষেত্রে সরকারি বেসরকারি সহযোগী সবগুলি সংস্থাকে যুক্ত করার আহ্বান সিডিএ চেয়ারম্যানের। আমাদের ট্রাফিক বিভাগ তাদের একা করা সম্ভব না, সিটি কর্পোরেশনের পক্ষে একা করা সম্ভব না। এই সমস্যা সমাধান করার জন্য স্টেক হোল্ডারকে নিয়ে এটা পরিকল্পনা করলে এটা সহজ হবে এবং তাড়াতাড়ি হবে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পার্কিং পয়েন্টে সর্বনিম্ন 50টি থেকে সর্বোচ্চ 200 গাড়ি রাখার ব্যবস্থা থাকবে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিসের সময়কে পিক আওয়ার, বিকেল 5টার পর অফ পিক আওয়ার হারে ভাড়া দিতে হবে পার্কিংয়ে থাকা যানবাহনগুলোকে। কমল দেব, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশিদের মালয়েশিয়ায় ফ্ল্যাট কেনার সুযোগ দিতে রাজধানী একটি হোটেলে মেলার আয়োজন করেছে মালয়েশিয়ার একটি আবাসন প্রতিষ্ঠান। যদিও বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে এ মেলা আয়োজন না করার নির্দেশনা দিয়েছে। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব বলছে, এ বিষয়ে মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকে জানানো হয়েছে। সানবির উপরের রিপোর্ট। দ্বৈত আবাসনের সুযোগ দেয়া দেশের তালিকায় মালয়েশিয়ার নাম বেশ আলোচিত। বাংলাদেশের উচ্চবিত্তের অনেকেই সে সুযোগ নিয়েছেন বা নেয়ার জন্য মুখে আছেন, এমন খবরও আলোচনায় এসেছে। দেশের আবাসন ব্যবসায় চরম মন্দার মধ্যেই 2 নভেম্বর পত্রিকায় বিজ্ঞাপনে দেখা যায় প্লেনিউড নামের মালয়েশিয়ান একটি আবাসন কোম্পানি ঢাকা ও চট্টগ্রামে মারিন নামে একটি প্রকল্পের ফ্ল্যাট বিক্রি করতে প্রদর্শনীর আয়োজন করছে। রোববার প্রদর্শনী স্থানে গিয়ে দেখা যায় কোনো জাঁকজমক ছাড়াই কিছুটা গোপনীয়ভাবেই চলছে মেলার কার্যক্রম। কোম্পানিটির মালয়েশিয়ান প্রতিনিধি জানান, বাংলাদেশে ব্যবসা করতে কোনো নিষেধ আছে বলে তিনি জানেন না। আমরা বাংলাদেশে বৈধভাবে ভিসা নিয়ে ব্যবসা করতে এসেছি। এখানে উচ্চবিত্তের যারা মালয়েশিয়ায় ফ্ল্যাট কিনতে আগ্রহী তাদের জন্য বিনিয়োগের কথা ভেবে এসেছি, কিন্তু বাংলাদেশে এ ধরনের মেলা বা বিনিয়োগের নিষেধাজ্ঞা আমাদের জানা নেই। এদিকে আইন ভেঙে এ ধরনের মেলা আয়োজনের বিষয়ে প্রশ্ন করলে বিজ্ঞাপনে উল্লেখ করা বাংলাদেশের প্রতিনিধি কোনো উত্তর না দিয়েই মেলা প্রাঙ্গণ ত্যাগ করেন। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব বলছে, অর্থ পাচার রোধে এ ধরনের মেলা আয়োজনের বিষয়টি সরকারের নজরে এনেছেন তারা। এই ব্যাপারে আমি রিহ্যাবের পক্ষ থেকে সরকারকে আমি সেটা বলবো, আপনারা যেন এসব ব্যাপারে ভালোভাবে তদন্ত করে ইমিডিয়েটলি এই ধরনের ফেয়ার স্টপ করার জন্য, আর নয়তো আমাদের বাংলাদেশের টাকা বিদেশে পাচার হয়ে যাবে। এরই মধ্যে অর্থ পাচার রোধের বিষয়ে 5 নভেম্বর পত্রিকায় একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের স্পেসিফিক অনুমোদন ছাড়া আসলে কেউ বাইরের সম্পত্তি ক্রয়ের জন্য অর্থ ফেরত করতে পারে না। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর হিসেবে শুধু 2013 সালে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে 76,000 কোটি টাকারও বেশি। এর একটি উল্লেখযোগ্য অংশ ব্যবহার হয়েছে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে স্থাবর সম্পদ কিনতে। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিন দিনে বাড়ছে প্রাকৃতিক বিপর্যয়, বাড়ছে পৃথিবীর উষ্ণতা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, ঘটছে ঘূর্ণিঝড়, খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কার্বন নিঃসরণের মাত্রা কমানো না গেলে 30 বছরের মধ্যে দেশের নিম্নাঞ্চল প্লাবিত হবে।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নত দেশগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ হলেও বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক বলে মনে করেন পরিবেশবিদরা। আফজাল হোসেনের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলো দায়ী হলেও এর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় স্বল্পোন্নত দেশগুলো। গবেষণা বলছে গড়ে প্রতি বছর 6.5 মিলিয়ন মেট্রিক টন কার্বন নিঃসরিত হয় বায়ুমণ্ডলে, যা দ্রুত মাত্রায় উষ্ণ করছে পৃথিবীকে। এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যেমন বাড়ছে, তেমনি হচ্ছে ঘূর্ণিঝড়, বন্যা, খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ। বিশেষজ্ঞদের আশঙ্কা, কার্বন নিঃসরণের মাত্রা 2.0-এর নিচে নামানো না গেলে 2050 সাল নাগাদ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল পানিতে তলিয়ে যাবে। প্রতি বছরে 6 থেকে 11 মিলিমিটার বেড়ে চলেছে সমুদ্রের উচ্চতা। জলবায়ু পরিবর্তন যত দ্রুত ভাবে পানিকে বাড়াচ্ছে, মাটির সেটেলমেন্টে অত দ্রুত এখনো হচ্ছে না। এটা 10 বছরের মধ্যে আমরা দেখতে পাবো জলবায়ু পরিবর্তন মানুষের ক্ষতিগ্রস্ত দিকে এগোচ্ছে। এই শতাব্দীর শেষে যে 2 ডিগ্রি ভিতরে পৃথিবীকে রাখতে হবে, সেটা রাখা ক্রমেই কঠিনতর হয়ে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা কিছুটা বাড়লেও প্রয়োজনের তুলনায় কম বলেও মনে করেন তারা। ইটের ভাটা থেকে অবশ্যই আমরা কিছু কার্বন নির্গত হয়, তো এই কার্বনগুলি যাতে কম নির্গত করা যায় অথবা একেবারেই বন্ধ করা যায় কার্বন, সেটির ব্যবস্থা নেওয়া যেতে পারে। সাইক্লোনের যে প্রস্তুতি এবং তার জন্য মানুষের যে আগে কত লোক মারা যেত, এখন তা যায় না, অনেক ক্ষতিগ্রস্ত কমিয়ে এনেছে মানুষের। এদিকে কার্বন নিঃসরণ কমানো নিয়ে উন্নত দেশগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ, যদিও IUCN এর এশিয়া অঞ্চলের প্রধান শোনালেন আশার বাণী। বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড এরই মধ্যে 2টি প্রজেক্টে অর্থ সহায়তা করেছে, যার মাধ্যমে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় সুফল ভোগ করবে বাংলাদেশ। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় উন্নত দেশগুলোর অনুদানের দিকে না তাকিয়ে উপকূলীয় অঞ্চলে বনায়ন সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর জোর দেন বিশেষজ্ঞরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে সবজি ও ফল চাষে বেড়েছে ফেরোমিন ফাঁদের ব্যবহার। এতে সবজির ক্ষেতে কমেছে কীটনাশক প্রয়োগের হার, আর কম খরচে ক্ষেত থেকে পোকামুক্ত সবজি উৎপাদনে ভালো হওয়ায় খুশি কৃষকরা। পাইকারি ব্যবসায়ীরা বলছেন বিষমুক্ত সবজি ও ফলের চাহিদা বাড়ছে জেলার বাইরে ব্যাপারীদের কাছেও। কৃষি কর্মকর্তারা জানান, রপ্তানিযোগ্য সবজি ও ফল উৎপাদনে পরীক্ষামূলকভাবে জমিতে বাড়ানো হয়েছে ফেরোমিন ফাঁদের ব্যবহার। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরো জানাচ্ছেন রাকিবুল হাসান। সবুজে সবুজে ছেয়ে গেছে চারদিক, বাতাসে দোল খেলানো বাঁশের মাচায় লতায় লতায় ফুল, তরতাজা হয়ে উঠছে সবজি। ফুলে ফলে ভরে ওঠা ক্ষেত থেকে বিষমুক্ত সবজি উৎপাদনে প্লাস্টিকের কৌটায় বসানো হয়েছে ফেরোমিন ফাঁদ। মূলত এসব কৌটায় ঝুলানো হচ্ছে বিভিন্ন জাতের ক্ষতিকর স্ত্রী পোকার ঘ্রাণ সমৃদ্ধ ঔষধ। এতে পুরুষ পোকাগুলো ছুটে এসে ফাঁদের এই খার পানিতে মারা পড়ছে। এতে মাছি জাতের পোকা দমন হওয়ায় কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে না কৃষককে। এতে পোকা দমনে প্রতি বিঘায় কৃষকের সাশ্রয় হচ্ছে 3000 টাকা, আর অধিক ফলন হওয়ায় মৌসুমের শুরু থেকে 2 দিন অন্তর অন্তর ফসল তুলতে পারছে কৃষক। ফেরোমন ফাঁদ ব্যবহার করে আমাদের কুদুর পোকামাকড় সহজে দমন করা যাচ্ছে। স্প্রে কম করা লাগে, এদিক দিয়ে আমাদেরকে মনে করেন মানে খরচটা কম হয়। এখানে অনেক পাইকারেরা আসে নিয়ে যায়, এটার চাহিদা বেশি। এদিকে স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে প্রাকৃতিকভাবে বিষমুক্ত এসব ফল ও সবজির কদর বেড়েছে ঢাকা সহ অন্যান্য জেলার ব্যবসায়ীদের কাছে। আমরা বিষ ব্যবহার করলে মনে করেন যে আপনার হয়তো 1 সপ্তাহ পর করলে এটা কাটতে পারি, আমরা ফেরোমন ব্যবহার করলে 1-2 দিন পর তুলতে পারি। বিষের যে তোড়টা থাকে ফসলে, এটা দিলে আর ওটা হবে না। চলতি মৌসুমে ফেরোমিন ব্যবহারে আশাপ্রদ সাড়া পাওয়ায় আগামীতে এর ব্যবহার বাড়বে বলে মনে করেন জেলার এই কৃষি কর্মকর্তা। উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, এরা সবাই এটা যাতে ব্যাপক বিস্তার ঘটে এজন্য কাজ করে যাচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর খরিফ 1 মৌসুমে 9000-এর মধ্যে 8000 হেক্টর জমিতেই ফেরোমিন ফাঁদের ব্যবহার করা হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। চলতি অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে $2.71 বিলিয়ন বেশি, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় $7.5 কোটি বেশি। রোববার এ তথ্য জানানো হয় বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির অফিসিয়াল ওয়েবসাইটে।
2015-16 অর্থ বছরের একই সময়ের তুলনায় রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 2.84%। এছাড়া এই সময়সীমার মধ্যে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে $9.5 বিলিয়ন লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি হয়েছে $8.82 বিলিয়ন। তবে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আর চামড়া শিল্পের মোট রপ্তানি ক্ষেত্রে। উদ্বোধন করা হলো সাপ্তাহিক পত্রিকা জীবন থেকে নেয়ার অনলাইন সংস্করণ। গতকাল রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ভিডিও কনফারেন্সে অনলাইন পোর্টালটির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান সহ কবি, সাহিত্যিক এবং পত্রিকাটির বিভিন্ন পর্যায়ের শুভানুধ্যায়ীরা। সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদনায় আছেন সাংস্কৃতিক কিংবদন্তি জহির রায়হানের জ্যেষ্ঠ পুত্র বিপুল রায়হান। গুলশানের ভাটারায় উদ্বোধন করা হলো নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের এক্সক্লুসিভ শোরুম। শোরুমটির উদ্বোধন করেন নাভানার হেড অব বিজনেস ইঞ্জিনিয়ার আতিউর রহমান। কঠোর মান নিয়ন্ত্রণ ও উন্নত প্রযুক্তির সাহায্যে নাভানা প্রস্তুত করে আসছে বিশ্বমানের প্লাস্টিক, ওয়াটার পাম্প, কিচেন স্টোভ, কিচেন সিঙ্ক সহ নানা ধরনের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য পণ্য। ওয়ালটনকে বাংলাদেশের আইকন বলে আখ্যায়িত করেছেন বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানায় গ্রিন রেফ্রিজারেটর প্রকল্পের উদ্বোধনকালে এসব কথা বলেন উপমন্ত্রী। এর আগে তিনি ওয়ালটনের প্রোডাক্ট ডিসপ্লে পরিদর্শন করেন। মডার্ন টেকনোলজি ব্যবহার করে পরিবেশ বান্ধব পণ্য উৎপাদনে ইতিমধ্যে বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে ওয়ালটন। (2018) সাল থেকে এসিসিএ পরীক্ষার্থীদের 13টি বিষয়ে পরীক্ষা দিতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। বাংলাদেশ এসিসিএ এর কান্ট্রি ম্যানেজার মহুয়া রশিদ বলেন, আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত অ্যাকাউন্টিং এর এই ডিগ্রির জন্য বর্তমানে 14টি পেপারের পরীক্ষা হয়। সম্প্রতি এসিসিএ এর একটি গবেষণা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক অডিটের জন্য এসিসিএ ডিগ্রি প্রাপ্তদের চাহিদা এখন বিশ্বব্যাপী। দেখছেন এ সময় বাণিজ্য। ঋণ খেলাপিদের কাছ থেকে অর্থ আদায়ের ক্ষেত্রে কিছু পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে ভারত সরকার। ভারতের গুরগাঁও শহরে ঋণ পরিশোধ বিষয়ে আয়োজিত এক সেমিনারে একথা জানান ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। এ সময় তিনি বলেন, ব্যাংকের অর্থ ঋণ খেলাপিদের কাছে আটকে থাকায় বাধাগ্রস্ত হচ্ছে বড় ধরনের বিনিয়োগ। পাশাপাশি উৎপাদনশীল খাতে বিনিয়োগে আগ্রহী ব্যবসায়ীদের ঋণ দিতে পারছে না ব্যাংকগুলো। কারণ বেসরকারি খাতে বিনিয়োগে সবচেয়ে বেশি সহায়তা দেয় ব্যাংকগুলোই। ভারতের শিল্প কারখানাগুলো ঋণের পরিমাণ গেল 5 বছরে 3 গুণ বেড়েছে। অরুণ জেটলি আরও বলেন, ভারতে এ মুহূর্তে অভ্যন্তরীণ বিনিয়োগ বাড়ানোর উপর জোর দেওয়া উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য, আগামী বছর দেশের প্রবৃদ্ধি হবে 8 থেকে 9%। সেই সাথে মাসে অন্তত 10 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর দখল আর হামলা আতঙ্কে ক্ষতিগ্রস্ত হচ্ছে তুরস্ক ও ইরাকের দ্বিপাক্ষিক বাণিজ্য। অনেক পণ্যই ইরাকে রপ্তানি করতে পারছে না তুরস্ক। তুরস্ক জ্বালানি তেল ছাড়া আমদানি করতে পারছে না অন্য কোনো পণ্য। বেড়েছে পরিবহন খরচ, ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগ ও দুদেশের ব্যবসা বাণিজ্য। 3 বছর আগেও তুরস্কের অন্যতম বাণিজ্যিক অংশীদার দেশগুলোর একটি ছিল ইরাক। আবাসনের কাঁচামাল, খাদ্যপণ্য ও পোশাক সবকিছুর আমদানি রফতানি মিলিয়ে দেশ দুটির মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল $1400 কোটি। 2013-তে যা নেমে এসেছে $1100 কোটি। 2016-তে এসে এই পরিমাণ নেমেছে অর্ধেকে। ইসলামিক স্টেট হিসেবে পরিচিত জঙ্গি গোষ্ঠী ইরাকের গুরুত্বপূর্ণ স্থানগুলো দখল করে নেওয়ার পর থেকে ধস নেমেছে ইরাকের অর্থনীতিতে। সবকিছু বন্ধ হয়ে গেছে। আইএস ইরাকে ঢোকার পর থেকে সব ধরনের বিনিয়োগ বন্ধ। কোনো ব্যবসায়ী এখন আর ইরাকে এসে বিনিয়োগ করার কথা চিন্তা করে না, কারণ দেশের পরিস্থিতিটাই নিরাপদ নয়। ইরাক তুর্কি বিজনেস কাউন্সিলের তথ্য অনুযায়ী গেল 2 বছরে ইরাকে তুরস্কের পণ্য রফতানি কমেছে 45%। পাশাপাশি দেশটিতে আশঙ্কাজনক হারে কমছে বিদেশি বিনিয়োগ।
ইরাক আর সিরিয়ার মতো আমাদের এখনো পর্যন্ত আয় ৭৫% কমেছে। কিছু পণ্যই পরিবহন করি, এর মধ্যে পরিবহন খরচও বেড়ে গেছে। অনেকেই ট্রাক বিক্রি করে দিচ্ছে। ইরাকের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অন্তত $500 কোটি বিনিয়োগ করেছিল তুরস্ক। তবে আইএসের হামলা আতঙ্কে বন্ধ হয়ে গেছে এখানকার সব প্রকল্পের কার্যক্রম। বর্তমানে ইরাক থেকে তুরস্কের জ্বালানি তেল আমদানি স্থিতিশীল রয়েছে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে। সকাল থেকে এখন পর্যন্ত আমরা যে লেনদেন পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান তিনটি সূচকই এই মুহূর্তে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, যদিও সকালে লেনদেন শুরু হওয়ার সময় দুটি সূচক নিম্নমুখী প্রবণতা ছিল। এই মুহূর্তে আমি জানিয়ে দিই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক অর্থাৎ ডিএসই এক্স ইন্ডেক্সের অবস্থান। এই সূচকটি এখন পর্যন্ত 21.86 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 4694 পয়েন্টে। ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ডিএসই বাছাই সূচক অর্থাৎ ডিএসই এস ইন্ডেক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি 5.90 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 1124 পয়েন্টে। একই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি ডিএসই বাছাই সূচক অর্থাৎ ডিএসই 30 ইন্ডেক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি 7.14 পয়েন্টের মতো বেড়ে অবস্থান করছে 1763 পয়েন্টে। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত টাকার অঙ্কে লেনদেন হয়েছে প্রায় 200 কোটি টাকাও ছাড়িয়ে গিয়েছে লেনদেন পরিস্থিতি, যার মধ্যে দর বেড়েছে 164টি প্রতিষ্ঠান, অপরিবর্তিত রয়েছে 57টি এবং দর কমেছে 64টি প্রতিষ্ঠানের। আমরা যদি টপ 20 শেয়ারের তালিকাটা একটু দেখে নেই তাহলে দেখতে পাচ্ছি টপ 20 শেয়ারের তালিকায় প্রথমেই যে প্রতিষ্ঠানটি অবস্থান করছে অর্থাৎ বাছাই যে 20টি শেয়ারের দর থাকে সেখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে অবস্থান করছে ডোরিন পাওয়ার, যে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ 143 টাকা 90 পয়সায় লেনদেন হলো, সর্বনিম্ন দর আমরা দেখতে পাচ্ছি 135 টাকায়। আমরা দেখতে পাচ্ছি তালিকার 2 নম্বরে অবস্থান করছে কনফিডেন্স সিমেন্ট, এই প্রতিষ্ঠানটি 117 টাকায় সর্বশেষ লেনদেন হলো, সর্বোচ্চ দর 120 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন 114 টাকায় এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। কাশেম ড্রাইসেল রয়েছে তালিকার 3 নম্বরে, যে প্রতিষ্ঠানটি 87 টাকা 70 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 88 টাকায় সর্বোচ্চ লেনদেন হলেও 83 টাকা 20 পয়সায় সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। তালিকার 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে যে প্রতিষ্ঠানটি সেটি হলো বিকন ফার্মাসিউটিক্যালস, এই প্রতিষ্ঠানটি 23 টাকা 40 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 23 টাকা 70 পয়সায় সর্বোচ্চ দর এবং 22 টাকায় সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। শাসা ডেনিম রয়েছে তালিকার 5 নম্বরে, এই প্রতিষ্ঠানটি 45 টাকা 90 পয়সায় সর্বশেষ এবং 46 টাকা 70 পয়সায় সর্বোচ্চ দরে লেনদেন হলো, 45 টাকা 10 পয়সা আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে এই প্রতিষ্ঠানটি। এর পরবর্তী অবস্থানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি শাসা বাজার ডেনিমের পরই রয়েছে খুলনা পাওয়ার অ্যান্ড কোম্পানি, এই প্রতিষ্ঠানটি এটি 66 টাকা 50 পয়সায় সর্বশেষ এবং 67 টাকা 30 পয়সায় সর্বোচ্চ দরে লেনদেন হলেও 65 টাকা 20 পয়সায় সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। নাভানা সিএনজি রয়েছে তালিকার 7 নম্বরে, যার সর্বোচ্চ দর 51 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন 49 টাকা 50 পয়সায়। সিবিও পেট্রো রিফাইনারি রয়েছে তালিকার 8 নম্বরে, যার সর্বোচ্চ দর 219 টাকা হলেও 205 টাকা সর্বনিম্ন দরে এখন পর্যন্ত নেমেছে এই প্রতিষ্ঠানটি। এর পরবর্তী অবস্থান আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ 9 নম্বর যে প্রতিষ্ঠানটি রয়েছে স্টার্ন টিউব, এই প্রতিষ্ঠানটি আমরা দেখতে পাচ্ছি 1381 টাকায় লেনদেন হচ্ছে এবং সর্বোচ্চ দর 1428 টাকা 90 পয়সায় এখন পর্যন্ত লেনদেন হচ্ছে, যদিও এটি সর্বনিম্ন 1350 টাকায় লেনদেন হয়েছিল। তালিকার 10 নম্বরে আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন হারভেস্ট, যে প্রতিষ্ঠানটি 29 টাকায় সর্বশেষ এবং 29 টাকা 60 পয়সা সর্বোচ্চ দর এবং 28 টাকা 20 পয়সায় সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের যে প্রধান টপ 20 শেয়ার তালিকার মধ্যে প্রধান 10টির শেয়ার অবস্থান এখন পর্যন্ত ছিল এমনটাই, তাই জানিয়ে দিচ্ছিলাম। আবারও জানিয়ে দিচ্ছি সময় বাণিজ্যের শিরোনামগুলি। সপ্তাহব্যাপী আয়কর মেলার শেষ দিন আজ, ষষ্ঠ দিন পর্যন্ত সারা দেশে কর সংগ্রহ হয়েছে 1727 কোটি 73 লাখ টাকা। বিদেশ থেকে ফিরে আসা শ্রমিকদের নিয়ে সরকারের নেই কোনো উদ্যোগ, কর্মদক্ষতা হারাচ্ছে বিপুল জনগোষ্ঠী, পুনরায় পাঠানোর পরামর্শ। জলবায়ু পরিবর্তনে বাড়ছে প্রাকৃতিক বিপর্যয়, বাড়ছে উষ্ণতা, কার্বন নিঃসরণের মাত্রা না কমালে প্লাবিত হবে দেশের নিম্নাঞ্চল, আশঙ্কা বিশেষজ্ঞদের। এবং যানজট নিরসনের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চট্টগ্রামে 40টি পয়েন্টে চালু হচ্ছে পে পার্কিং সিস্টেম, নির্দিষ্ট হারে টাকা পরিশোধে পার্কিং করা যাবে গাড়ি। এ ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।